Leprosy Strategy for Bangladesh, supported by the Leprosy Mission International, Bangladesh. স্যার ডোনাল্ড জি মিচেল বলেছেন, অসুস্থতা আসে ঘোড়ায় চড়ে আর যায় পায়ে হেঁটে। এই কথাটির সত্যতা আমরা খুঁজে পাই যে কোনো অসুস্থতায়। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন লেপ্রোসি স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ। এই অনুষ্ঠানটি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, চলুন আমরা এবারে চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা শুরুতে একটু পরিচিত হয়ে নেই। আমি যদি আমার একেবারেই ডান দিক থেকে শুরু করি, আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর শাকিল, পরিচালক, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর। এবং তারপরে আমাদের সাথে আছেন প্রফেসর তাকাহিরো নানরি, এক্সিকিউটিভ ডিরেক্টর, সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন, জাপান। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জিপ্তা বৈরাগী, প্রোগ্রাম সাপোর্ট কোঅর্ডিনেটর, TLMIB। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ যে এরকম একটা বিষয়ের উপর আলোচনা উপস্থাপনা করার জন্য। শুরুতেই আমি জানতে চাইব যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের মিথস আছে যে কুষ্ঠরোগ একটা অভিশাপ, কুষ্ঠরোগ যে একটা জীবাণু দিয়ে হয় এটা হয়তো অনেকের মধ্যে ধারণা থাকে না, যে কারণে নিজেরা নিজেদের থেকে রিপোর্ট করে না। আমরা জানতে পারি না যে কত মানুষ আসলে এটাতে ভুগছে। কিন্তু মানুষের মধ্যে এই ধারণাগুলো ভুল প্রমাণ করার জন্য আপনি কি বলবেন? আপনি খুব সুন্দরভাবে বলেছেন। কুষ্ঠ রোগ হচ্ছে একটা জীবাণুবাহিত রোগ। এই জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রা। তো এই জীবাণু শরীরে যখন প্রবেশ করে তখন এই রোগ হয়। কোনো উপর থেকে কোনো অভিশাপ এসে জন্মান্তরের কোনো অভিশাপ এই রোগটা করে না। কিন্তু নানাভাবে আমাদের এই উপমহাদেশ সহ সারা পৃথিবীতেই এই কুষ্ঠ রোগকে অভিশাপ হিসাবে দেখা হয় এবং সে কারণেই এটা নিয়ে এতগুলো মিথ তৈরি হয়েছে। এটার চিকিৎসা আছে এবং এটা কিন্তু খুব ভয়াবহ কোনো সংক্রামক রোগ না। এটাকে বলা হয় স্বল্প সংক্রামক রোগ। আচ্ছা, অর্থাৎ আপনি একটা কুষ্ঠ রোগীর পাশে গেলেই যে কুষ্ঠ হবে এমন কোনো বিষয় না। আচ্ছা, যেমন এই এখন যে চলছে কোভিড-19, ওই রোগীর পাশে গিয়ে একটা কাশি খেলেই হয়ে যেতে পারে, কিন্তু এই জাতীয় বিষয় কুষ্ঠ রোগীর ক্ষেত্রে অনেক অনেক অল্প। অতএব কুষ্ঠরোগ অভিশাপ না, একটা চিকিৎসাযোগ্য রোগ। বাংলাদেশে চিকিৎসা আছে, কিন্তু সময় মতো চিকিৎসা না করলে এই রোগীর নানা জটিলতা হতে পারে। এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা প্রিভেনশনটা অনেকটা এখানে এইভাবে করতে পারি যে যদি আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু কমপ্লিকেশনসের দিকে যেতে পারে না। কমপ্লিকেশনসগুলো কি কি হতে পারে? এক্সেলেন্ট ডক্টর নোভা, আপনি চমৎকারভাবে বলেছেন যে প্রিভেনশন হচ্ছে আর্লি ডায়াগনোসিস, দ্রুত সংক্রমণ, এই দ্রুত ডায়াগনোস করা। কিন্তু এখানে হয় কি, এই রোগের যে প্রথম লক্ষণ হচ্ছে স্কিনের মধ্যে হয়তো একটা প্যাচ দেখা গেল। এটা কিন্তু জ্বলে না, ব্যথা করে না, চুলকায় না, বরং এর জায়গাটা একটু অবশ থাকে। এখানে একটু কম ঘামে, এখান থেকে মানে অনুভূতি কমে যায়, এখানে ঘাম থাকে না, এইখানে লোম থাকে না, এটা শুকনো খসখসে জায়গা থাকে এবং ওই যে রংটা পরিবর্তন হয়ে যায় অন্যান্য। এটা কিন্তু কোনো ক্ষতিকর কোনো কিছু হচ্ছে না বলে মনে হচ্ছে না কারো কাছে। আচ্ছা, কিন্তু তখন কিন্তু তার নার্ভটা এফেক্টেড হয়ে গেছে এবং এই নার্ভটা এফেক্টেড যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এই নার্ভটা ড্যামেজ হয়ে ধ্বংস হয়ে যাবে। যখন নার্ভ ধ্বংস হবে তখন মাংসপেশি পচে যাবে, হাড্ডি গলে পড়ে যাবে, নাকটা চ্যাপ্টা হয়ে যাবে এবং আস্তে আস্তে কখনো চোখের মধ্যে অসুখ হয়ে যাবে, পায়ের আঙ্গুলগুলো খসে যাবে। এটা হলো একই সাথে এই আঙ্গুলগুলো কুকড়ে মুকড়ে এমনভাবে হবে যে হাত আর হাতের মতো থাকবে না। তার মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু শুধুমাত্র যে একটা মেডিকেল ইস্যু তা না, এটা সোশ্যাল প্রবলেম হিসাবে তখন দাঁড়িয়ে যায়। সে তার নিজের ব্যক্তিগত জীবনটাও যেমন হ্যাম্পার্ড হয়, সে একই সাথে পরিবার এবং সমাজ সব ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। একেবারেই ঠিক। কারণ হচ্ছে দেখা গেছে যে যে বাড়িতে কুষ্ঠ রোগী আছে তাদের বাড়িতে লোকজন খেতে যায় না। এমনকি আমরা সাম্প্রতিককালে কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ করলাম, সেখানে কিছু রোগী এসেছিলেন সারা দেশ থেকে।
প্রত্যেকের জীবনের বর্ণনা খুব মর্মস্পর্শী। 8 বছরের একটা ছেলে যখন কুষ্ঠরোগ হয়েছে তখন তার বাবা মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। চিন্তা করে দেখেন 8 বছরের শিশু কোথায় যাবে? পার্বত্য চট্টগ্রামে সেই রোগীকে বলেছে জঙ্গলে চলে যাও, আচ্ছা তুমি জঙ্গলে থাকবে, তুমি লোকালয়ে আসতে পারবে না। আচ্ছা আচ্ছা। কিংবা ওই মুক্তিযোদ্ধা যিনি আমাদের মঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেলেছেন, বলেছেন যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে জিততে পেরেছি, কিন্তু কুষ্ঠের সাথে এখনো জিততে পারছি না। আমার রোগ চলে গেছে কিন্তু সমাজের কাছ থেকে আমি জিততে পারছি না, সমাজ তাকে এখনো গ্রহণ করে না অনেক ক্ষেত্রে। অথচ এই রোগের কোনো রোগ নাই, কোনো অভিশাপ না। অতএব এটা ইটস নট এ মেডিকেল ডিজিজ, ইটস এ বিগ পার্ট, ইজ এ সোশ্যাল ডিজিজ এজ ওয়েল, অ্যান্ড সোশ্যাল থিংস হ্যাভ টু বি কারেক্টেড। ধন্যবাদ স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এবারে চলে যাচ্ছি প্রফেসর তাকাহিরো নানরি, এক্সিকিউটিভ ডিরেক্টর সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন, জাপান। We are very happy to have you with us. We are dreaming to have a world which is free from leprosy. What are the strategy? I'm sure you are working hard to achieve this goal, and what are the strategies you have taken for us so far? Thank you so much. Our foundation, the Sasakawa Health Foundation, was established in 1974 to eliminate leprosy from the world. And we have 3 pillars in our program. The first one is the medical approach. We are working with a number of leprosy endemic countries through WHO since 1975. So most of the budget for the leprosy program at WHO is coming from our foundation. So the medical aspect, through the WHOs, we support leprosy control program of the governments. That is the first pillar. Yeah. And second pillar, as Dr. Shakil said, leprosy has also the social dimensions. Yeah. Especially a number of the persons affected by leprosy are suffering from stigma and discrimination throughout the history of humankind. So we have actively approached to the United Nations Human Rights Council. And in 2010, United Nations Human Rights Council, as well as the United Nations General Assembly, adopted the resolution on the elimination of discrimination against persons affected by leprosy. And the resolution was adopted unanimously, so including the government of Bangladesh. And at the same time, the principle and guideline to eliminate the discrimination against persons affected by leprosy and their family members are also adopted. So we are trying to convince the government to properly implement the principle and guidelines. And also we are quite active to support the empowerment of the persons affected by leprosy, because we believe that to eliminate leprosy, they should be the one to play the central roles. So up until now, we have been supporting the empowerment of the persons affected by leprosy in more than 20 countries. Okay. And our third pillar is the history preservation, because the experiences of the persons affected by leprosy, even their family members, should be preserved, because we can learn so much from the lesson of the leprosy. For instance, COVID-19, all over the world, a number of the COVID patients are stigmatized and discriminated. And we can definitely learn from the leprosy to deal with stigma and stigma and discrimination associated with the infectious disease. So we have 3 pillars. So those 3 pillars, we are trying to contribute, eliminate leprosy globally. So somehow you are providing us technical assistance, providing strategic directions, and so on. Yes. Thank you so much. I will get back to you Sure. again. আমি এবারে জিপ্তা বৈরাগী, প্রোগ্রাম সাপোর্ট কোঅর্ডিনেটর TLMIB, তার কাছে যাচ্ছি। আমি একটু আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশে ন্যাশনাল কনফারেন্স হয়েছিল লেপ্রোসি নির্মূলের ব্যাপারে 2019 ডিসেম্বরে। তো তখন কিন্তু কিছু কৌশল নেয়ার কথা ছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভীষণ রকম সাপোর্টিভ আমাদের জন্য, এবং তিনি কিন্তু বলেছেন যে কোনো লেপ্রোসি পেশেন্ট তাকে কিন্তু ফায়ার করা যাবে না, মানে তার জব থেকে,
এবং সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা এনশিওর করতে হবে। অ্যাকচুয়ালি ফায়ারিং ইজ নট দ্য সলিউশন ইনডিড, উই হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট প্রপারলি ইন প্রপার টাইম। এই ব্যাপারটিতে আপনার কাছে একটু জানতে চাইব। ধন্যবাদ। লেপ্রোসি মিশন আসলে আমাদের সরকারের যে কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচি আছে তার সাথে আসলে সমন্বয় করে কাজ করে, এবং বাংলাদেশে আমরা প্রায় স্বাধীনতার পর থেকে আসলে কাজ করে যাচ্ছি, এবং আমাদের এনল্যাপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রায় 36টা জেলায় কাজ করি। এবং সরকারি স্যার যেটা বললো যে আসলে ঔষধ ফ্রি পাওয়া যায়, এবং এটা 6 মাস এবং 1 বছরের ট্রিটমেন্টে লেপ্রোসি কিন্তু আসলে সম্পূর্ণ ভালো হয়। হ্যাঁ, আমরা যেটা আসলে এতক্ষণ আলোচনা করলাম হয়তো ঐতিহাসিকভাবে কিছু বিষয় তুলে আনলাম, কিন্তু বাস্তব অবস্থা এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এটা যেটা বললেন আপনি যে ঔষধটা বিনামূল্যে বিতরণ, এটা নিয়েও কিন্তু কথাবার্তা হয়েছিল 2019-এর যে আমাদের ন্যাশনাল কনফারেন্সটা হয়েছিল, যে লেপ্রোসিকে কিভাবে জিরোতে মানে আনা যায় এবং সেই বিষয়ে কি কি ইনিশিয়েটিভস নেওয়া উচিত, সেটার মধ্যে এটাও একটা, এবং কিভাবে আমরা ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করতে পারি সেটা, সেই বিষয়ে। এবং আমাদের প্রাইম মিনিস্টারের আসলে সেই 19 সালের যে তার অংশগ্রহণ বা তার উপস্থিতি, এটা কিন্তু আমরা যারা আসলে লেপ্রোসিতে কাজ করি এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি এনকারেজিং। আপনি জানেন যে আসলে লেপ্রোসি হচ্ছে এনটিডির একটা অংশ। এনটিডি যদি আমরা বাংলা করি, এটা একটা অবহেলিত রোগের মধ্যে তালিকার মধ্যে লেপ্রোসি একটা। তো সেখানে আসলে একটা রাষ্ট্রপ্রধানের উপস্থিতি, যেটা আমাদের জন্য আসলে অনেক বেশি এনকারেজিং। এবং উনি ওইখানে তার যে আসলে ঘোষণাটা দেয় যে 2030 সালের মধ্যে লেপ্রোসি শূন্য বাংলাদেশ দেখতে চায়। হ্যাঁ, যেটা আমরা মনে করতেছি যে এটা একটা ডাইরেকশন আসলে আমাদের গভর্নমেন্টে যারা কাজ করে তাদের জন্য, এবং আমরা যারা এনজিও কাজ করি তার এই ডিক্লারেশনের আসলে একটা ফলপ্রসূ এন আমরা দেখতে চাই। এই জন্য এই জায়গায় আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে তার এই নির্দেশনাটা এটাকে বেস করে এখন আমাদের বাংলাদেশের আসলে 2022 থেকে 2030 সাল পর্যন্ত লেপ্রোসির কৌশলপত্র প্রণয়নের কাজ করা হচ্ছে। এটা কি এখনো প্রসেসে আছে? এটা এখনো ফাইনাল স্টেজে আছে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করতেছি যে তার যে অঙ্গীকার সেটাকে কিভাবে আসলে বাস্তবে রূপ দেওয়া যায়। হ্যাঁ, সেই জায়গাটা আসলে এই স্ট্র্যাটেজিটা অ্যাড্রেস করার চেষ্টা করবে। এবং আপনি অবগত জানছেন বা আলোচনায় আসছে যে যদি রোগী আগে চিহ্নিত করা যায় প্রাথমিক অবস্থায়, তাহলে কিন্তু আসলে লেপ্রোসির অন্য যে কথাগুলো বললাম, ডিসেবিলিটি হয়ে যাবে, সমাজ থেকে বের করে দেওয়া হবে, এগুলো কিন্তু আসলে কিছুই থাকবে না। যদি তাকে প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা যায় তাহলে কিন্তু সে 6 মাসের চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায়, এবং আপনি কোনো ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে ইনি লেপ্রোসি আক্রান্ত ছিল কি না। হ্যাঁ, আমাদের স্ট্র্যাটেজিক ডাইরেকশন এবং আমাদের প্রাইম মিনিস্টারের যে ঘোষণা, আমাদের মূল ফোকাস হচ্ছে কত দ্রুত আমরা সারা বাংলাদেশ থেকে যে সমস্ত রোগী গোপনে আছে বা আড়ালে আছে তাদেরকে চিহ্নিত করতে পারি, চিহ্নিত করে বিনামূল্যে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তার আওতায় যেন আমরা নিয়ে আসতে পারি। এই ফোকাসটাই কিন্তু আসলে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের স্ট্র্যাটেজিতে। এটা আসলে অনেক বড় পাওয়া যে আমরা বিনামূল্যে ঔষধগুলো পাচ্ছি। এটা যদি এনশিওর করা যায়, অ্যাকচুয়ালি মানুষকে জানতে হবে যে হ্যাঁ এটা বিনামূল্যে পাওয়া যায়, এবং সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আমি বলবো। আরেকটি বিষয় হচ্ছে যে সাসাকাওয়া এবং এলটিসিসি সদস্য প্রতিষ্ঠানগুলোর এখানে ভূমিকা কতটুকু? এবং বাংলাদেশে আসলে এলটিসিসির আন্ডারে এটা হচ্ছে টিবি লেপ্রোসি কোঅর্ডিনেশন কমিটি, এর মধ্যে প্রায় 8টা এনজিও কাজ করে। হ্যাঁ, যেখান থেকে আসলে এনএলএপির সাথে একটা এমইউ সাইন করে আমাদের আসলে এক একটা এনজিওর এক একটা ডিস্ট্রিক্টকে বরাদ্দ দেওয়া হচ্ছে, যেখানে যাতে আমরা যেন আসলে সরকারের যে হেলথ সেট আপ আছে, বিশেষ করে টিএলসি মাঠ পর্যায়ে যারা থাকে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করি। হ্যাঁ, এবং এইখানে যেটা হচ্ছে যে যেটা আপনার একটু আগে আমরা বলার চেষ্টা করছি যে প্রাথমিক অবস্থায় রোগী চিহ্নিত করতে গেলে সবচেয়ে দরকার আসলে প্রাথমিক পর্যায়ে একটা স্টাফ, যিনি আসলে মাঠ পর্যায়ে গিয়ে রোগীগুলো খুঁজে বের করবে। কারণ অন্য রোগের সাথে লেপ্রোসির যে পার্থক্য সেটা হচ্ছে আসলে অন্য যখন যে কোনো রোগ হয় সে কিন্তু আসলে ডাক্তারের কাছে যায় যে আমার একটা সমস্যা হচ্ছে, আপনি একটু দেখেন। লেপ্রোসির ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, যে আসলে যার ধরেন এখানে একটা স্পট হলো অথবা একটা দাগ হলো চামড়ায়, উনি কিন্তু বুঝতে পারে না যে ওনার একটা রোগ হয়েছে। হ্যাঁ, কাউকে আসলে যেতে হয় তার কাছে, তার ওই দাগটা পরীক্ষা করতে হয়, তারপরে বলতে হয় যে ভাই আপনার মনে হয় এটা হতে পারে, আপনি ডক্টর সাহেবের কাছে যান। এছাড়া যে পর্যন্ত তার হাত বাঁকা না হবে,
পায়ে ঘা না হবে সেই পর্যন্ত কিন্তু সে ফিলই করবে না যে আমার একটা রোগ হয়েছে। হ্যাঁ, এই জন্য পার্থক্যটা হচ্ছে আসলে এইখানে যে আসলে আমাদের অ্যাক্টিভ কেস ফাইন্ডিং এর জন্য প্রচুর কাজ করতে হবে। তা না হলে রোগী যারা আছে ঘরে বসে আছে, আর রোগী যদি আর্লি ডিটেকশন না করতে পারি তাহলে কিন্তু আসলে ট্রান্সমিশন যেটা সেটা কিন্তু বন্ধ হবে না। আর বন্ধ না হলে 30 সালে কিন্তু আমরা আসলে ওই অ্যাচিভমেন্টটাও করতে পারবো না, জিরো লেপ্রোসি করতে পারবো না। এক্স্যাক্টলি। আমি আবারও ডক্টর শাকিল স্যারের কাছে একটু আসছি। এখন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনটা কি? যেমন নতুন নতুন কেস আমরা পার ডে কতটা পাই, এবং সারা বছর অ্যানুয়ালি যদি আমি চিন্তা করি সেটা কতটা সংখ্যার দিক থেকে যদি আমরা একটু জানতে চাই। বাংলাদেশে বর্তমানে লেপ্রোসি নতুন প্রতি বছরে 3000-এর মতো রোগী হয়। এটা শুনলে মনে হবে খুব অল্প সংখ্যায়, কিন্তু এই রোগীদের মধ্যে প্রতি বছর প্রায় 200 রোগী পঙ্গুত্ব বরণ করে। পঙ্গুত্ব মানে তার আঙ্গুল পচে গেছে, আঙ্গুল কুকড়ে গেছে, আর সোজা হচ্ছে না। আমরা ডাক্তারি ভাষায় যাকে বলি দীর্ঘমেয়াদী রোগ, যেহেতু একটা সময় যে এই জটিলতাগুলো প্রকাশ পায়। প্রতি বছর মানে রোগী যে ডায়াগনোসিস হতে দেরি হয় তার প্রমাণ হচ্ছে প্রতি বছর এরকম 200 রোগী হাত পা বিকলাঙ্গ হিসেবে আমাদের কাছে আসে। এই রোগী কিন্তু আর বাকি জীবনটা তার বিকলাঙ্গই কাটাবে। এবং দেখা গেছে একটা গবেষণা যে বাংলাদেশে একটা লেপ্রোসি রোগী তার প্রথম লক্ষণ ধরা পড়ার পরে 20 মাস পরে চিকিৎসকের পরামর্শে আসে, ডায়াগনোসিস হয়। পশ্চিমবঙ্গে হচ্ছে পুরুলিয়া জেলায় গবেষণা হয়েছিল এবং আমাদের নীলফামারী জেলায় গবেষণা হয়েছিল 2005 সালে, যেটা প্রকাশিত হয়। তাতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে 18 মাস, নীলফামারীতে 20 মাস পর। চায়নার একটা গবেষণা কেন্দ্রে দেখা যায় 50 মাস পর পর্যন্ত হতে পারে। আচ্ছা, তার অর্থ এটা না যে আমরা অনেক ভালো আছি, সেটা না। বোঝানোর অর্থ হচ্ছে যে এটা খুব ধীরে ধীরে আসে, ফলে চিকিৎসকরাও এটা সম্পর্কে আসলে অত ওয়াকিবহাল থাকেন না। আচ্ছা, হয়তো চিকিৎসকের কাছে এসছে, দেখেছেন, তিনি এটাকে লেপ্রোসি হিসেবে জ্ঞান করেন না। আচ্ছা, এই কারণে যেটা বললেন যে অন্য রোগীরা ডাক্তারের কাছে আসে, এই জায়গায় ডাক্তার বা ডাক্তারি প্রতিষ্ঠানকে রোগীর বাড়িতে যেতে হবে, তা না হলে আর্লি ডিটেকশন হবে না। এই 3000 রোগী থাকা গত 15 বছর ধরে ফ্ল্যাট কার্ভ আছে, মানে এটা বাড়ছেও না কমছেও না। এর অর্থ হচ্ছে আমরা যা করছি তাতে পেটে ভাতে বেঁচে আছি, মানে কেবল চলছে, এটা নামানো যাচ্ছে না। আচ্ছা, তার মানে অনেক রোগী আছে, একই জায়গায় থাকবে না। আমরা যদি কাজ ভালো হতো তাহলে আস্তে আস্তে কমতো, আমাদের কিন্তু কমছে না, আমরা ফ্ল্যাট কার্ভে আছি। আর আমরা জেলাগুলোকে ভাগ করি লাল, কমলা, হলুদ এবং সাদা। আচ্ছা, সাদা জেলা মানে যে জেলায় কোনো রোগী নেই। তো বাংলাদেশের একটা সাদা জেলায় আমরা যাকে বলি এক্সটেন্ডেড কন্ট্যাক্ট সার্চ, মানে একজন রোগীর আশপাশের বাড়িগুলো গিয়ে আমরা দেখব কেউ আছে কিনা। এই জেলাতে আমরা 2 দিন কাজ করেছি, আমাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে, তাতে 9 জন নতুন রোগী এসেছে। এবং আরও 8-10 জন রোগী আছে যাদের সন্দেহজনক। 1-2 মাস পর গিয়ে আবারও আমরা দেখব এবং দেখা যাবে ওখান থেকে অর্ধেক, অর্থাৎ ওই জেলায় 2 দিনে আমরা 14-15 জন রোগী পেয়েছি, যেখানে গত 15 বছরে এই জেলায় কোনো রোগী নাই বলা হয়েছে। অর্থাৎ আমাদেরকে আরও এক্সটেন্ডেড কন্ট্যাক্ট সার্চ করতে হবে। যেটা বললেন জীপ্তা বৈরাগী, সেটা হচ্ছে যে রোগীর কাছে না গেলে রোগী আসবার সম্ভাবনা কম। এক্স্যাক্টলি। আমি এবারে প্রফেসর তাকাহিরো নান্ডির কাছে আবারও আমি যাচ্ছি। ডু ইউ থিঙ্ক দ্য স্ট্র্যাটেজিজ উই হ্যাভ টেকেন দোজ আর এনাফ and we will achieve the goal by 2030? I think, in the case of Bangladesh, I think there's a big possibilities because Bangladesh has a political commitment. Usually in many countries, leprosy is not priorities anymore. Many governments, they're more concerned about other diseases like TB, HIV, not leprosy. But as you know, in 2019, our foundation co-organized National Leprosy Conference with the government of Bangladesh. Yeah. And the Honorable Prime Minister Hasina made a clear commitment to achieve zero leprosy by 2030. And this is a big advantage.
It doesn't happen in other countries because political commitment is very much important because we need a support from the leader of the nations. So in responding to your question, I think Bangladesh has a big chance, big potentiality to achieve the goal. Thank you. Thank you. আমি বলতে চাচ্ছি এখানে একটু ওনার সাথে সংযুক্ত করি। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো এগুলো খুব সুস্পষ্ট ছিল, কিন্তু 2019 সালের ডিসেম্বরের পরে আমরা 20 সালেই তো একটা বৈশ্বিক পরিবর্তনের মধ্যে পড়ে গেলাম, ফলে ওই কাজগুলো তখন ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়নি, কারণ তখন আমরা আরো বুঝতেই পারছি আমরা সবাই জটিলতার মধ্যে, সেই গতিটা একটু কমে গেছে। আবার কিন্তু আমরা শুরু করেছি কাজ, এই জন্য ওনারা এসেছেন, দে কেম হিয়ার to again boost up the situation, and now we will act according to the plan, that guidance that has been provided by Honorable Prime Minister Sheikh Hasina on that day. Definitely আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একসাথে বসে আলোচনা করেছি কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এমনকি যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য যেন একটা নিয়মিত ভাতার ব্যবস্থা করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। আশা করছি অদূর ভবিষ্যতে সেটাও বাস্তবায়ন হবে। এটা সত্যি আমাদের জন্য একটা আশার আলো। উনি যেটা বলছিলেন বাংলাদেশের পক্ষে সম্ভব, হ্যাঁ, বাংলাদেশ স্বাস্থ্য ক্ষেত্রে অনেক বিপ্লব ঘটিয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে যেটা তার বিশ্বের অনেক দেশ পারেনি। কোভিড-19ও তার উদাহরণ, এটা তো পারবে বাংলাদেশ। আমি প্রফেসর তাকাহিরো নানির কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো, আমি সেই বিষয়টি নিয়ে কথা বলছি। যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট উই আর ফার বিহাইন্ড দেন দ্য global situation? What is the global situation of leprosy right now? That is a very good question. Firstly, the COVID-19 has severely impacted to the leprosy program in many of the countries. For instance, the new cases detected in 2020 decreased almost 40% compared to the previous year. That's because in many countries, the leprosy program, many activities related to the leprosy program were suspended. And Dr. Shakil can explain more precisely, but in the case of leprosy, more important thing is to find cases. Because, leprosy patient, they may not come to the clinic or hospital because first symptom of leprosy, you do not have pain. So if you have a big pains, maybe you go to the hospital, you go to the clinic. But in the case of leprosy, in the first symptom, no pains. So the many patient will be delayed for diagnosis. Then they got the disabilities. That is a very bad situations that will happen to the leprosy patient. So finding cases are very much important. Active case finding, early diagnosis is very much important. And today I had a very interesting meeting with Honorable Health Minister Zahid Malik, and he said to me like this: the important thing is undetected should be detected. Yeah. That is the most important thing in the leprosy, the program in any of the countries, including Bangladesh. Thank you so much. আমি এবারে জিপ্তা বৈরাগী আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আমরা তো আমাদের দেশে অনেক বছর ধরে কাজ করছি, এ পর্যন্ত আমাদের লার্নিংস কি হয়েছে এবং ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জেস গুলো কি দেখছেন? আচ্ছা, রাইট, আমি একটু যোগ করি। যেমন আমরা আসলে যেমন প্রাইম মিনিস্টারকে আসলে আমরা একটা অনুষ্ঠানে পেলাম এবং তার দিক নির্দেশনা যেভাবে আমাদের হেল্প করবে, আর একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু আসলে বাংলাদেশে আছে, আপনারা জানেন কিনা 2011 সালে আমাদের জাতীয় সংসদ থেকে একটা আইন আসলে যেটা হচ্ছে ডিসক্রিমিনেটরি আইন ছিল, যেটা ব্রিটিশ সময়ে, সেটা কিন্তু রিপিল করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে আসলে একটা অবস্থা ক্রিয়েট করছে যে কোনো লেপ্রোসি আক্রান্ত ব্যক্তিকে আইনগতভাবে কোনোভাবেই আসলে ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা আমাদের কিন্তু অনেক দেশে এখন এই আইনটা রয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশ থেকে এটা রিপিল করছে। এটাও আমি বলবো যে একটা আমাদের ভালোবাসার একটা বড় উদ্যোগ। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে সামনের যে চ্যালেঞ্জগুলো এবং আমাদের কিছু রিকোয়েস্ট যে জায়গাগুলোতে আমরা দেখছি, যেটা হচ্ছে যে কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচি, যে একটা প্রোগ্রাম আছে আমাদের,
যেখানে আসলে এই নতুন রোগী চিহ্নিতকরণের জন্য পর্যাপ্ত বরাদ্দ নাই। হ্যাঁ, আচ্ছা। এবং যেটা আমাদের কাছে মনে হচ্ছে আসলে প্রত্যেক থানা ভিত্তিক যদি আসলে একটা বরাদ্দ দেওয়া যায়, তাহলে থানার যারা স্বাস্থ্যকর্মী আসে উপজেলা ইউএচএফপিও ইয়ার আন্ডারে, তাদের মাধ্যমে কিন্তু একটা কন্টিনিউ আসলে কেস ডিটেকশনে কাজ করা যায়। এটা একটা বড় রিকোয়েস্ট আমাদের, এবং আমরা দেখছি এখানে একটা বড় গ্যাপ আছে, ফিনান্সিয়াল গ্যাপ। কমিটমেন্টের জায়গাটা কোনো সমস্যা নাই, আচ্ছা। এবং আমরা মাঠ পর্যায়েও দেখছি তারা প্রচণ্ডভাবে চায় যে নতুন রোগী আসুক, কিন্তু তাদের রিসোর্সের একটা গ্যাপ আছে। যারা হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করে, যারা ফ্রন্ট লাইনার, তাদের আসলে প্রশিক্ষণের দরকার। তা না হলে কিন্তু তারা এই কেসগুলো ডিটেকশন করতে পারবে না। আপনি জানেন ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের আসলে হেলথ সেট আপ খুবই ভালো। আমাদের এখন কমিউনিটি ক্লিনিক হয়েছে, তারপর ইউনিয়ন হেলথ ফ্যাসিলিটিস আছে। তাহলে এখানে যারা কাজ করে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য কি কি ধরনের অবশ্যই যে মানে আমাদের বলবো যে কিভাবে কেস ডিটেকশন করতে হয়, ল্যাপ্রোসি কি এবং রেফার করে কোথায় পাঠাইতে হবে, সেই ইনফরমেশন শুধু ডিটেকশন করা রোগীকে ইনফরমেশন দিলে হবে না। আমার মনে হয় যে একটা কমিউনিটি অ্যাওয়ারনেসও দরকার। হ্যাঁ, সেটা একটা দরকার আমাদের। যেটা আমাদের কাছে আরও মনে হচ্ছে যে যদি উপজেলা ভিত্তিক যে হেলথ সেট আপ আছে সেটাকে এঙ্গেজ করা যায়, আমার মনে হয় যে আমরা রিসিভ করতে পারবো, আমাদের টার্গেটটা পূরণ করতে পারবো। এছাড়া কিছু জিনিস আবার অন্যভাবে আছে, যেমন অনেকে যে কোনো কারণেই হোক কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি যারা জটিলতায় ভোগে, তারা কিন্তু অনেক সময় চিকিৎসা নেওয়ার জন্য আমাদের 3টা হসপিটাল আছে গভর্নমেন্টের এবং কিছু প্রাইভেট এনজিওর হসপিটাল আছে, সেখানে দূর দূরান্ত থেকে আসতে হয়। এখন আমরা যেটা দেখছি যে এই রুগীগুলো আসলে হসপিটালে যেতে চায় না, হ্যাঁ, চিকিৎসার জন্য। তা আমরা যেটা মনে করতেছি আমাদের মেডিকেল কলেজগুলো আছে, তারপর ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে, সেখানে যারা ডক্টর থাকে তাদেরকে যদি ট্রেন আপ করা যায়, তাহলে কিন্তু তারা ওই কমপ্লিকেশন কেয়ারটা একদম ঘরের কাছেই পেতে পারে। হ্যাঁ, আরও একটা সমস্যা আছে, আমাদের ওষুধ ফ্রি, এটা ঠিক আমরা সাদা চোখে দেখি, কিন্তু হচ্ছে একটা রুগী ধরেন অনেক দূরে একটা উপজেলার থেকে চিহ্নিত করা হলো, তাকে কিন্তু যদি প্রত্যেক মাসে 1 বছর যদি আসলে উপজেলায় ওষুধ নিতে আসতে হয়, এটা কিন্তু তার জন্য আসলে ফ্রি হয় না। হ্যাঁ, কারণ তার তো আসলে একটা ডে লস হয় এবং তার আসলে হয় ট্রাভেল একটা কস্ট যায় এবং সে ভুলেও যায়। হ্যাঁ, তা আমরা যেটা চাচ্ছি যে সমস্ত জায়গায় রুগী আছে সেখানে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো আছে, সেখান থেকে যদি আসলে এমডিটিটা তারা পেতে পারে, তাহলে কিন্তু আসলে ড্রপ আউট হবে না, এবং ড্রপ আউট না হলে আমাদের মনে হয় যে আসলে যে ড্রাগ যে রেজিস্ট্যান্স সেটারও আসলে পসিবিলিটি অনেক কমে যাবে। হ্যাঁ, এবং আরও একটা বিষয় আছে, আসলে মানুষ অনেক সময় উপজেলায় বা আননোন জায়গায় যেতে চায় না, কারণ তার ভিতরে যে আমরা আগে আলাপ করছি কিছু স্টিগমা থাকে, সেভাবে এটা যদি আমি এক্সপোজ হয়ে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে, এই জন্য বাড়ির কাছ থেকে নিতে পারলে হয়তো তার জন্য এটা অনেক বেশি উপকার হয়। হ্যাঁ, এইগুলো আমার কাছে মনে হচ্ছে একটা বড় যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে আমরা বিশ্বাস করি আমরা জিও এনজিও মিলে বাংলাদেশ থেকে 2030 সালের মধ্যে আমরা এটা নির্মূল করতে পারবো। এছাড়াও আরও একটা বড় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কিছু গবেষণাও দরকার আসলে ল্যাপ্রোসি নিয়ে। হ্যাঁ, যেমন আমরা স্টিগমার কথা বলি, আসলে স্টিগমার লেভেলটা কতটা। হ্যাঁ, আমাদের কিছু নতুন নতুন ড্রাগ আসছে, আমরা বলি সিঙ্গেল ডোজ রিফাম্পেসিন। হ্যাঁ, এটাকে কিভাবে স্প্রেড করতে পারি, হ্যাঁ, সেগুলোর দিকে আমরা নজর দিলে হয়তো আমাদের মনে হয় যে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, আমি এবার একেবারেই খুব ছোট করে ডক্টর শাকিল স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা এখন কোন পর্যায়ে আছি এবং সরকারের কোন বিষয়টিকে আরও একটু বেশি গুরুত্ব দিতে হবে। সরকার যে বিষয়গুলো গুরুত্ব দেওয়ার জন্য ঠিক করেছেন সেগুলো হচ্ছে যে আলোচনাগুলো হলো, 1 নম্বর হচ্ছে এক্সটেন্ডেড কন্ট্রাক্ট সার্চ, দ্বিতীয়ত হচ্ছে এই যে রোগীগুলোর হাত পা নষ্ট হয়ে গেছে আমরা ছবিতে দেখতে পাবো, সেই হাত পা যেগুলো আছে এগুলোকে প্লাস্টিক সার্জারি করে ঠিক করে দেয়া, যাতে তারা সামাজিকভাবে পুনর্বাসিত হতে পারে, কাজ করতে পারে। তৃতীয়ত হচ্ছে স্টিগমা যেটা আছে সেই কুসংস্কার, সেটা কমানোর জন্য প্রচার। এবং আমরা রিসেন্টলি ভাবছি যে বাংলাদেশে চাইল্ড ডক্টর বলে হাসপাতাল স্কুলগুলোতে একটা কর্মসূচি আছে, শিশু ডাক্তার, তাদেরকে অল্প কিছু বিভিন্ন তথ্য দেওয়া হয় যেগুলো তারা গ্রামে গঞ্জে গিয়ে যায়, প্রায় 2.5 লক্ষ চাইল্ড ডক্টর হিসেবে আমরা। আচ্ছা, তো ওই বাচ্চাগুলোকে যদি আমরা এই তথ্যগুলো দিতে পারি যে কুষ্ঠ এরকম এই হয়, তাহলে আমি নিশ্চিত সেটাও কাজ করবে। তো সরকার সব জায়গায় কাজ করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন এখানে তহবিল আরও বরাদ্দ হবে, আমরা গত 2 বছরের জন্য সেটা অগ্রসর হয়নি, এইবারে
অবশ্যই হবে এবং আমরা কার্যকর করব। এবং শুধুমাত্র সরকার এককভাবে না, অ্যাকচুয়ালি এখানে জিও এনজিও একটা সম্মিলন দরকার, সমন্বয় করে কাজ করাটা দরকার। খুব ভালো সমন্বয়। আমি বলবো অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন আছে লেপ্রসি বোধহয় আরও বেশি, যেহেতু একটা মানবিক বিষয়, আমার মনে হচ্ছে এখানে আরও মানবিকভাবে যারা এনজিও আছেন, জিও আছেন, সবাই অনেক মানবিকভাবে সংযুক্ত হন এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। আমাদের স্বাস্থ্যক্ষেত্রের যে শক্তিটা আছে, যে জিও এনজিওর সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা এই লেপ্রসির রোগীর যে কষ্ট বেদনা দেখে কিন্তু অনেক মানবিকভাবে সংযুক্ত হন, যেটা একটা সাফল্যের একটা বড় চাবিকাঠি বলে আমি মনে করি। আচ্ছা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আমরা এটিএন নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষটাও অনিবার্য, আর তাই এখন শেষ করতে হচ্ছে আমাদেরও। একটু সচেতনতা, নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। Leprosy Strategy for Bangladesh, supported by the Leprosy Mission International, Bangladesh.